This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিবেকানন্দের জন্মদিন আর সেদিনও আমরা রাজনীতি একেবারে তুঙ্গে দেখলাম। সিমলা স্ট্রিটে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেলেন এবং বিবেক যাত্রা বিজেপির দেখলাম। হেদুয়া থেকে সিমলা স্ট্রিট মিছিল শুভেন্দুর। সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। একই সঙ্গে ছবি দেখাচ্ছি আপনাদের। সারাদিন ধরে দুই যুযুধান শিবিরের বিবেক রাজনীতি। আজকে সকালবেলা বিবেকানন্দের বাড়ির সামনে একাধিক পোস্টার। আমি জানি না, পোস্টার দেখিও নি, আমি বক্তব্য রাখবো না। মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। জানি না কারা লাগায়, অতি উৎসাহী কিছু যুবক এবারে তারা লাগাই হবে। অফিসেরও নির্দেশ দেয়নি, আমরাও নির্দেশ দিই। এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। জীবনের শাশ্বতের পাঠ দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আর পরমহংসদেবের সেই দর্শনটাই তো আজীবন বহন করে চলেছেন। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয় সব থেকে বেশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে, যে আদর্শের কথা বলেছেন পরমহংসদেব, যা সারা জীবন তার কাজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ, সেই আদর্শ নিয়েই কি আজ রাজনীতি হচ্ছে? বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ যুগাবতার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। সকাল সকাল কলকাতার সিমলা পাড়ায় ভিড়ও বাড়ল। সেই ভিড়ে সামিল হলেন নেতারাও, স্বামীজিকে স্মরণও করলেন, শ্রদ্ধা জানালেন, কিন্তু সেখানে পায়ে পায়ে ঢুকে পড়ল রাজনীতি। বাংলা রক্ষার ডাক সুকান্ত মজুমদারের। স্বামীজির বাংলায় দুর্নীতি, আইন ভাঙার রাজত্ব চলছে বলে তার অভিযোগ। বাংলার মাটিকে রক্ষা করার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। যে রাজ্যে একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভার বেরোবে না, জন্মাবে না। রাজনীতির তাল কাটলো একেবারে গোড়াতে। কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রীও। কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে, রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। চোরেদের এনার্জি। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেটা আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। ততক্ষণে মিছিল করে সিমলা পাড়ায় চলে এসেছেন বিরোধী দলনেতাও। বিরোধী দলনেতা তিনিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। রামকৃষ্ণ পরমহংস, মা সারদা দেবী স্বামীজিকে শ্রদ্ধা জানান আর ষষ্ঠাঙ্গে প্রণামও করলেন। এতটুকু ঠিকই আছে, কিন্তু তারপর এই মুহূর্তে সব থেকে বড় খবর, সব থেকে বড় চাঞ্চল্যকর মোড় বলা যেতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এসআইআর আবহে মুর্শিদাবাদে বিএলওর মৃত্যুর ঘটনা। এটা সামনে আসার পর বারবার বলা হচ্ছিল যে তিনি কাজের চাপে আত্মহত্যা করছিলেন, কিন্তু তদন্তে জানা যাচ্ছে যে কাজের চাপ তো বটেই, পাশাপাশি তাকে প্ররোচনা দেওয়া হয়েছিল। প্ররোচনা দিয়েছিল তৃণমূল কংগ্রেস সমর্থক। আপনাদের আরও একবার জানাবো, এসআইআর এর মধ্যে মুর্শিদাবাদে বিএলওর মৃত্যুতে এবার নয়া মোড় সামনে আসছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, এবং এই অভিযোগে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস একজন সমর্থককে পুলিশ আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে। আমি ডিটেল জানবো আমার সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, এক্স্যাক্টলি অভিযোগটা কি? তাকে প্ররোচনা দেওয়া হয়েছিল আত্মহত্যায়, কেন, কে দিয়েছিলেন, কি বৃত্তান্ত?
দেখো, একজনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে, যার নাম বুলেট খান। তিনি তৃণমূল সমর্থক বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এবং এই বুলেট খান আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল এই বিএলওকে, কারণ তিনি এই বুলেট খান হচ্ছে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন বর্তমানে যে হামিমুল, যিনি মারা গেছেন, তার কাছ থেকে। এবং তার পরবর্তীতে সেই টাকা যখন ফেরত চাই, সেই সব সময় যেটা অভিযোগে উল্লেখ করা হয়েছে যে এফআইআর কপিতে, যে বিভিন্ন সময় মৃত্যুর প্ররোচনা দেওয়া হয়েছিল এবং তারপরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনও এটি কিভাবে মৃত্যু ঘটেছে তা কিন্তু পুলিশ স্পষ্ট করেনি। এই ঘটনায় বুলেট খান নামে একজনকে গ্রেপ্তার করেছে। আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছিল। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছিল যে কিভাবে মৃত্যু ঘটেছে, কি করেন তিনি। দেখো, এই বুলেট খান কিন্তু এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এবং এই রানীতলার যে এলাকা, আলাইপুর এলাকা, সেই আলাইপুর এলাকার পরিচিত এক মুখ বুলেট খান এবং তৃণমূল কর্মী হিসেবে কিন্তু এলাকায় পরিচিত এবং তৃণমূলের হয়ে বিভিন্ন সময় ভোটের ক্যাম্পেইন বা বিভিন্ন কাজকর্ম তিনি করে থাকেন। এবং সেই বুলেট খানকেই কিন্তু গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ। কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই ঘটনায়? তারা যখন জানতে পেরেছেন এই বুলেট খান প্ররোচনা দিয়েছেন ইত্যাদি, এখনো পর্যন্ত যা সিচুয়েশন? এখনো পর্যন্ত আমরা তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কেউ হয়তো বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন, যে স্থানীয় যারা ব্লক স্তরের নেতৃত্ব রয়েছে তারা এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত এড়িয়ে যেতে চলেছে। তবে বিজেপি কিন্তু ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র। দেবজিৎ বাবু, আপনি শুনলেন এই ঘটনাটা। আপনি এই মুহূর্তে যেটা আগে জানতে পারা যাচ্ছিল যে এসআইআর এর কাজের চাপে নাকি তার মৃত্যু হয়েছে, কিন্তু এবার জানা যাচ্ছে তাকে নাকি আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। যে প্ররোচনা দিয়েছে বুলেট খান, সে আবার তৃণমূল কংগ্রেস কর্মী। কি বলবেন? এটাই তো তৃণমূল, মিথ্যে কথা 14 বার বলে মানুষকে বিভ্রান্ত করা। প্রথম কথা, টাকা লেনদেন, টাকা দেওয়া নেওয়া, খুঁজলে এগুলো সবই একই রকম হবে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং তাদেরকে ভয় দেখানো, এসআইআর করলে তাদের সর্বনাশ হবে। আর এসআইআর এর জন্য সারা ভূভারতে 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও লোক মরছে না, একমাত্র এই পশ্চিমবঙ্গ ছাড়া। পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য নাকি লোক মারা যাচ্ছে, বিএলও মরে যাচ্ছে, এইসব ডাহা মিথ্যে কথা। এটাই তৃণমূল, যে টাকা ফেরত চাইলে হুমকি এবং তারপরে খুন, অবসাদ, আত্মহত্যা, এসব চলতেই থাকবে। এটাই তৃণমূল। বারবার বলছি যে এসআইআর কোনো বিষয় নয়। তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতি, অপরাধ এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল যে অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে, তার উল্টো দিকে দাঁড়িয়ে বাঙালি এটা বলতে চায়, বাঙালি বাঁচতে চায়। এইবারে তৃণমূল আর থাকবে না, বাঙালি বাঁচবে, বিজেপি আসবে। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, যিনি বিএলও অধিকার মঞ্চের জয়েন্ট কনভেনর। বাপ্পাদিত্য বাবু, আমি আপনার কাছ থেকে জানতে পারবো যে যাকে নিয়ে, যার আত্মহত্যা বা যার মৃত্যুর কারণ এসআইআর এর চাপ ইত্যাদি করে এত বিক্ষোভ হলো, এখন নাকি জানতে পারা যাচ্ছে তাকে কেউ প্ররোচনা দিয়েছিল যে আত্মহত্যার জন্য, এবং তার পরিচয় জানতে পারা যাচ্ছে তিনি তৃণমূল কংগ্রেস সমর্থক। কি বলবেন আপনারা? দেখুন, এগুলো যেটাই ঘটছে, আজকে নিয়ে 10 জন এরকম মৃত্যু হলো। এই মৃত্যুটাকে নিয়ে যারা ছেলে খেলা করতে চাইছে তারা ছেলে খেলা করুন, তাতে কিছু যায় আসে না। সারা বাংলা আজকে ভুক্তভোগী, সারা বাংলার আপামর জনসাধারণ ভুক্তভোগী এবং তৎসহিত বাংলার গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। তারা জানেন না আজকে যেটা বলছেন কালকে সেটা করছেন না, আর কালকে যেটা করবেন সেটা আজকে বলছেন না। আজকে আপনাকে কোনো কাজ করতে গেলে তার একটা ইনস্ট্রাকশন আছে, তার একটা নোটিফিকেশনের ব্যাপার আছে, ওনারা তার কিছুই করছেন না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ওনারা যেটা শুরু করেছেন, একটা বাংলার সাধারণ নাগরিকের উপর একজনকে পুলিশ গ্রেফতার করেছে, বুলেট খান, যার পরিচয় জানতে পারা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থক, তিনি নাকি প্ররোচনা দিচ্ছিলেন। এখনো পর্যন্ত এই অভিযোগটা সামনে আসছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এই অত্যাচারের বিরুদ্ধে বিএলও অধিকার কমিটি লড়াই সংগ্রাম চলছে এবং আগামী দিনেও চলবে। বাংলা বাঁচানোর তাগিদে বাংলার যারা বিএলও আছে, তাদের ঘর সংসার আছে, বাংলার যারা মানুষ আছে, তারা এই বাংলারই মানুষ, তারা কেউ বহিরাগত নন। সেটাকে বারংবার বুঝতে পেরেছি, আমি আপনার প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আপনি এই ঘটনাটা কিভাবে দেখছেন? যেই মৃত্যু নিয়ে এত বিক্ষোভ ইত্যাদি প্রদর্শন হলো, এখন জানতে পারা যাচ্ছে নাকি তাকে কেউ বা কারা আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। একজনকে গ্রেফতারও করা হয়েছে, যার নাম বুলেট খান। তার রাজনৈতিক পরিচয় জানতে পারা যাচ্ছে যে তিনি তৃণমূল কংগ্রেস কর্মী। কি বলবেন? না, আত্মহত্যা প্ররোচনা দেওয়া হয়েছে এবং তৃণমূল কর্মী, এই যে নতুন তথ্য এতদিন পরে
উঠে আসছে, যখন মারা গেছিলেন সেই সময় তো তার পরিবারের লোকজন ছিলেন, তারা তো নিশ্চিতভাবে বলেছিলেন কি ঘটনা, কি হয়েছে না হয়েছে, তারা বলেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি তার সঙ্গে অ্যাডিশনালি অন্য কোনো অভিযোগ এসে থাকে, তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে যা আসবে নিরপেক্ষতার সঙ্গে সেটাই আসবে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জুড়ে দিয়ে এটাকে রাজনৈতিকভাবে, যেহেতু এখন কোন ভাষা বিরোধীরা, এখন এইটা দিয়ে নতুন করে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করে লাভ নেই। একজনের ঘটনা নয়, বাংলায় 70 জনের উপর মারা গেছেন ইতিমধ্যে এই এসআইআরকে কেন্দ্র করে। তার জবাব নির্বাচন কমিশনকেও দিতে হবে, আর বিজেপি সহ যারা তাদের হয়ে কথা বলছেন তাদের কাছেও বাংলার মানুষ ঠিক জবাব চেয়ে নেবে। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই প্রসঙ্গে আরো একবার আপনাদের আজ বিকেলের ছবিটা দেখাবো। মুর্শিদাবাদে কাজের চাপে, এসআইআর এর চাপে সেখানে বিএলওর মৃত্যু হয়েছে, এই অভিযোগকে সামনে এনে আজ বিকেলে সিইও দফতরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। বিএলও অধিকার মঞ্চের পক্ষ থেকে সেখানে মুর্শিদাবাদের ওই মৃত বিএলওর পরিবারের সদস্যদের কলকাতা নিয়ে আসা হয়, তাদের সামনে রেখে, তার ছবিকে সামনে রেখে বিক্ষোভ চলে। এর পাশাপাশি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকানোর চেষ্টা করা হয়। আরও একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন আজ বিকেলের ছবি, যেখানে মুর্শিদাবাদে বিএলওর আত্মহত্যার অভিযোগকে সামনে রেখে সিইও দফতর চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। গলায় দড়িতে ভর্তি হলো কেন? গলায় দড়িতে শিক্ষকদের ভর্তি হলো কেন? ইসিআই জবাব দেবে। গলায় দড়ি দিয়ে, এই দড়ি কি করবে? গলায় দড়ি দিয়ে আমি দেখাবো। এই দড়ি দিয়ে আপনি কি করবেন? দড়ি দিয়ে আপনি ওদের ঝোলাবো। আমাদের শিক্ষকদের মরতে হয়েছে, গলায় দড়ি দিয়ে ঝোলাবো। দড়ি দিয়ে এই দেখিয়ে আমার দাবি এই যে আমার বাবা যে আজকে আত্মহত্যা করেছেন এসআইআর এর কাজের জন্য, তিনি যে চলে গেছেন তার আত্মহত্যার বিচার চাই। আত্মহত্যার কেন করেছেন এসআইআর কে বিচার চাই, এবং আমাদের একটা চাকরির প্রয়োজন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা চিঠি নির্বাচন কমিশনারকে লিখেছেন, সেখানে একগুচ্ছ অভিযোগ আছে এবং এই নিয়ে পঞ্চম চিঠি হলো তার। একগুচ্ছ অভিযোগ জানিয়ে যে চিঠি তিনি লিখেছেন, তিনি বলছেন নথি চেয়ে শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। কমিশনের বিরুদ্ধে প্রাপ্তি স্বীকার না করারও অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ এর আগে 4টে চিঠি তিনি লিখেছেন। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোনো সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সাংবাদিকতা করছেন, যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত, তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে বিস্তারিত জানিয়ে দিচ্ছেন কোথায় কোথায় সমস্যা, কেন অসঙ্গতি, কোনটা অন্যায় হচ্ছে, সাধারণ মানুষের অধিকার কোথায় খর্ব হচ্ছে, প্রত্যেকটি পয়েন্ট ধরে লিখছেন, নোয়িং ফুললি ওয়েল যে এই জ্ঞানেশ কুমার বিজেপির দলদাস, নোয়িং ফুললি ওয়েল এই ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। মুখ্যমন্ত্রীর কথাগুলির জবাব দেয়া বা এক্সপ্লেনেশন দেয়া কোনোটারই মুরদ এদের নেই। মোহাম্মদ শামীকে ডাকা হয়েছিল আর তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। 1995 সালে তার বাবার নাম ছিল, কিন্তু 2002-এর তালিকায় তার বাবার নাম নেই। সে কারণেই শুনানিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ডাকা হয়েছে। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার লক্ষ্মীরতন শুক্লা তিনি জানাচ্ছেন যে তিনি শুনানিতে যাবেন। এসআইআর এর নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থা করা হচ্ছে, ঠিক এই প্রতিবাদে ভবানীপুর ক্লাবের সামনে আজকে প্রাক্তন খেলোয়াড়রা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা প্রতিবাদে সামিল হয়েছেন। শুধু তাই নয়, তারা নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ভাবনা চিন্তাও করছেন প্রাক্তনীরা। মোহাম্মদ শামী হিয়ারিংয়ে ডাকা হয়েছে। প্রাক্তন ফুটবলার কমটন দত্ত, অলোক মুখোপাধ্যায়ের ছোট ছেলে মেহতাব হোসেনের পরিবারের সদস্যদেরও এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। আর সেই প্রতিবাদে সামিল হয়েছে ময়দানের প্রাক্তন খেলোয়াড়রা। আজ ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন প্রাক্তন খেলোয়াড়রা। কোনো বৈধ ভোটার যেন বাদ না, যারা ভোটাধিকার আছে
তারা যেন ভোট দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। প্রচুর খেলোয়াড়, প্রাক্তন পুরানো খেলোয়াড়দের নানা রকম সমস্যা হচ্ছে, তাদেরকে ডাকছে। প্রচুর বয়স্ক মানুষরা ঘন্টার পর ঘন্টা কমিশনে গিয়ে বসে থাকছে। তাদের আমরা এরপরে জয়েন্ট পিটিশন একটা দেবো, যা বলবে অবৈধ ভোটারদের পক্ষে নয়, এটা বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তার জন্য রাস্তায় নামা। আমাদের স্বামীকে ডাকা হয়েছে, কমটন দত্ত তাকে ডাকা হয়েছে। আমি বলছি এসআইআর করো, আমি নিশ্চয়ই যারা ইললিগাল তাদের তোমরা ধরো, কিন্তু যারা লিগাল, যারা আমরা দিচ্ছি যে আমাদের ফ্যামিলি, তাকে কেন তুমি ডেকে পাঠাচ্ছ আমি জানি না। নির্বাচন কমিশনকে এবার নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। দোলা সেন আর ডেরেক ওব্রায়ানের করা এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলাতেই নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালত নোটিশ পাঠিয়েছে। আর এসআইআর এর ফলে বাংলায় বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে বলে সুপ্রিম কোর্টে দাবি করেছেন তাদের আইনজীবী কপিল সিব্বল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশন নির্দেশ দিচ্ছে, তথ্যগত অসঙ্গতির নামে বহু মানুষকেই নোটিশ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে দাবি ডেরেক দোলার আইনজীবীর। জবাব দিতে 2 সপ্তাহ সময় চেয়েছে কমিশন, যদিও 1 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের শুনানি আছে, জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই মুহূর্তে আরও একটা আপডেট, এসআইআর এর এই কাজের জন্য আরও 2000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপনারা জানেন যে এর আগে 4000, মানে বর্তমানে 4600 মাইক্রো অবজারভার রয়েছেন। এবার আরও 2000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত। 15ই জানুয়ারি তাদের প্রশিক্ষণ দেবে কমিশন। আমি আরও একটু ডিটেলে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে। শ্রাবন্তী, এই মুহূর্তে 2000 জন এই মাইক্রো অবজারভার নতুন করে নিয়োগের সিদ্ধান্তের কারণ মূলত কি কি? বর্তমানে 4000 এই যে মাইক্রো অবজারভার কাজ করছেন 4200, তার থেকেও আরো বেশি 2000, অর্থাৎ 6200 জন মাইক্রো অবজারভার এই মুহূর্তে কাজ করবেন আগামী 15 তারিখে ট্রেনিং নেওয়ার পরে। তাদের কাজ হবে মূলত এই হিয়ারিং এ যে সাহায্য করা, সেটাই। এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে এতদিন হিয়ারিং করার পরে আরো কেন 2000 মাইক্রো অবজারভার কাজ করবেন? তাহলে কি তাদের নতুন কোনো কাজ? না, আসলে তাদের নতুন কোনো কাজ দেওয়া হচ্ছে না। হিয়ারিং টেবিলটা যাতে বাড়ানো যায়, যেমন এখনো পর্যন্ত যদি দেখা যায় যে একটি ঘরে 5টি টেবিল রাখা হয়েছে, সেটা 8টি বা 10টি যাতে করে দেওয়া যায়। এবং তার জন্য যেমন মাইক্রো অবজারভার দরকার, ঠিক তেমনি ভাবে প্রায় এই ইয়ারও দরকার। প্রায় এর জন্য 1500 মতো এই ইয়ারও নতুন ভাবে নিযুক্ত হতে চলেছেন আগামীকাল, সেই সিদ্ধান্তও নেবে কমিশন। স্বাভাবিকভাবে শুভজিৎ, এখন একটাই প্রশ্ন আসছে যে তাহলে কি 94 লক্ষ যে সংখ্যাটা শুনানির জন্য নিশ্চিত ছিল, কমিশনের লক্ষ্য কি সেটাও ছাপিয়ে যাওয়া? তাহলে কি তবে 1 কোটিরও উপরে বেশি মানুষকে শুনানিতে ডাকতে চলেছে? কাজের যে ভলিউম, সেই বিষয়টা মাথায় রেখে এই নতুন সিদ্ধান্ত। ধন্যবাদ শ্রাবন্তী। এসআইআর যে চলছে, সেই এসআইআর এর প্রক্রিয়ার মধ্যেই কিছু গাফিলতি হচ্ছে বা ত্রুটি আছে, এমনই অসঙ্গতি আছে বলে অভিযোগ তোলেন একজন এইআরও। আর তারপরেই তাকে কি শাস্তির মুখে পড়তে হচ্ছে? এই প্রশ্ন উঠছে বাগনানের এইআরওর জন্য। প্রান্তিক মানুষের ভোটাধিকার বাতিলের উদ্দেশ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ তুলে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন বাগনানের এইআরও মৌসম সরকার। এরপরে মৌসমকে শোকজের জন্য ডিওকে নির্দেশ দেয় কমিশন। আর 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। নিপা ভাইরাস বাংলায় এবার চোখ রাঙাচ্ছে। আক্রান্ত বারাসতের একটি বেসরকারি হাসপাতালে 2 জন স্বাস্থ্যকর্মী। নিপা ভাইরাসের উৎস মূলত বাদুড়। আক্রান্তর ব্যবহৃত সরঞ্জাম থেকেই ছড়াতে পারে নিপা ভাইরাস। নিপা ভাইরাস নিয়ে সতর্ক করেছেন মুখ্য সচিব। আমাদের রাজ্যে 2টো নিপা ভাইরাস কেস ধরা পড়েছে। তারা এখানেই কাজ করেন এবং এখান থেকে ওরা আরেকটা জেলায় গেছিল, দুজনেই একসঙ্গেই কাজ করেন এবং সেখানে ওটা ধরা পড়েছে। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে রিপোর্ট হয়েছে। দুজনেই ওখানে কর্মরত ছিলেন এবং এখন ওখানেই ওনাদের ট্রিটমেন্ট চলছে। পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলিয়েন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা আর যাতে ছড়াতে না পারে। এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুড় থেকে হয়, তাই বাদুড় যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন। বর্ধমান গেছিলেন, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতেও আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করছি।